আজ এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিওপলিটিক্যাল আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। ঠিক দুদিন আগে আন্তর্জাতিক স্তরের সামনে একটি খবর সামনে আসে। সেখানে বলা হয় লিবিয়ার সেনাপ্রধান একটি বিমান দুর্ঘটনায় তুরস্কতে মারা গেছেন এবং সেই বিমানে যারা ছিলেন তারা শুধু সেনাপ্রধান ছিলেন তা নয়, লিবিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক পদাধিকারী কিন্তু ছিলেন। ইন্টারেস্টিং বিষয় হলো, যেদিন এই ঘটনাটি ঘটে ঠিক তার আগের দিন লিবিয়ার সঙ্গে পাকিস্তানের একটি অস্ত্র চুক্তি হয় $4 বিলিয়ন এবং স্বাভাবিকভাবেই এই পুরো বিষয়ে পাকিস্তানের নাম জড়িয়ে যায়, কারণ লিবিয়ার সঙ্গে অস্ত্র চুক্তি আর এরপরেই সেনা প্রধানের মৃত্যু এবং যেখানে এই ঘটনাটি ঘটে তা হলো তুরস্কে। ফলে বুঝতেই পারছেন এর পিছনে অনেক বড় আন্তর্জাতিক স্তরের একটি খেলা আছে, যা কিন্তু বিশেষজ্ঞরা আস্তে আস্তে বলতে শুরু করেন এবং আজকের দিনে দাঁড়িয়ে সকলে কিন্তু খুব সহজে বুঝতে পেরে গেছেন। আজকে এই ভিডিওতে সহজ ভাষায় আপনাদের বোঝানোর চেষ্টা করব এক্স্যাক্টলি লিবিয়া, পাকিস্তান, তুরস্ক, আমেরিকাকে কেন্দ্র করে হঠাৎ কি এমন ঘটনা ঘটলো যাতে পশ্চিমা বিশ্বের একাধিক দেশ, মিডল ইস্টের প্রায় সব দেশ এই পুরো বিষয়টার মধ্যে সম্পৃক্ত হয়ে গেল। ভিডিওটি শেষ অবধি দেখবেন, আর যারা চ্যানেলটি দেখছেন ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী জিওপলিটিক্যাল ভিডিওর জন্য। পাকিস্তানের আসিম মুনির এক্ষেত্রে লিবিয়ার যে আর্মি জেনারেল আছে তার সঙ্গে একটি মিলিটারি এগ্রিমেন্ট করে এবং সেই মিলিটারি এগ্রিমেন্টটা কিন্তু হয় তুরস্কতে এবং লিবিয়ার আর্মি চিফ, তার নাম হাফতার, তার সঙ্গে এই চুক্তিটি কিন্তু আসিম মুনির করেছিলেন। এইবার বিষয় হলো তিনি কোন লিবিয়ার সঙ্গে এই চুক্তি করেন। এক্ষেত্রে লিবিয়ার ম্যাপটা দেখা খুব প্রয়োজন। যে ম্যাপটি আপনি দেখতে পাচ্ছেন সেই লাল অংশটি হলো লিবিয়ার সেনাপ্রধান শাসিত একটি অংশ, তাকে আমরা তর্কের খাতিরে ধরতে পারি ওয়েস্ট লিবিয়া। এবং উপরের দিকে যে অরেঞ্জ কালারের অংশটি দেখছেন সেখানে কিন্তু একটি ইউএন ব্যাকড সরকার চলে, সেনাপ্রধানের অস্তিত্ব ওই জায়গায় কিন্তু নেই। ওই সরকারটি কিন্তু রাষ্ট্রসংঘ পিছন থেকে সাপোর্ট করে চালায়। ফলে একটি রাষ্ট্র কিন্তু প্রায় দুভাগে বিভক্ত, যার নিচের অংশ অর্থাৎ ওয়েস্ট লিবিয়া কিন্তু কন্ট্রোলড বাই সেনাবাহিনী এবং পূর্ব দিকের যে লিবিয়া দেখছেন সেখানে কিন্তু প্যারালাল আরেকটি সরকার চলে এবং সেখানেও কিন্তু একজন সেনা প্রধান কিন্তু আছেন। সেই সেনাপ্রধানের নাম লিবিয়া আর্মি চিফ মোহাম্মদ আলী আহমেদ। পাকিস্তান কিন্তু ওয়েস্ট লিবিয়া অর্থাৎ লাল কালারের যে অংশ দেখছেন সেই লাল কালারের অংশের লিবিয়া ন্যাশনাল আর্মির যে সেনাপ্রধান তার সঙ্গে কিন্তু এই মিলিটারি এগ্রিমেন্ট করে। কিন্তু এই মিলিটারি এগ্রিমেন্ট নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন উঠে যায়, কারণ এই পার্টিকুলার লিবিয়ার উপর ইউএন আর্মস এমবাগো কিন্তু বলবৎ আছে। অর্থাৎ লিবিয়া কিন্তু কোনো রাষ্ট্রের থেকে অস্ত্র কিনতে পারবে না, না কোনো রাষ্ট্রকে অস্ত্র বিক্রি করতে পারবে। এই ইউএন ব্যাকড বা ইউএন এর এই বিধিনিষেধ থাকা সত্ত্বেও লিবিয়া কিভাবে পাকিস্তানের সঙ্গে অস্ত্র চুক্তি করলো সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন প্রথম দিন থেকেই ওঠে। কিন্তু এই চুক্তি ওয়েস্ট লিবিয়ার আর্মি চিফের সঙ্গে হয়েছিল তা আপনারা বুঝতে পারছেন। কিন্তু যেদিন এই চুক্তি হয় ঠিক তার পরের দিনই তুরস্কতে একটি হেলিকপ্টার বা বিমান দুর্ঘটনা ঘটে, যেখানে ইস্ট লিবিয়ার সেনাপ্রধান যার নাম মোহাম্মদ আলী আহমেদ তিনি এবং তার সহযোগীরা কিন্তু মারা যান। এবং তুরস্কের ক্যাপিটাল অর্থাৎ রাজধানীতে এই হেলিকপ্টার দুর্ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গে তুরস্ক স্পষ্ট ভাষায় বলে দেয় আমাদের সঙ্গে কিন্তু এই দুর্ঘটনার কোনো যোগাযোগ নেই এবং পুরোটাই টেকনিক্যাল একটি গ্লিচ। সেই হেলিকপ্টার বা বিমানে কারা ছিলেন? সেখানে ছিলেন মিলিটারি ম্যানুফ্যাকচারিং অথরিটি হেড, সেখানে ছিলেন ইস্ট লিবিয়ার চিফ অফ স্টাফ, সেখানে ছিলেন হেড অফ গ্রাউন্ড ফোর্স, এমনকি অফিসিয়াল ফটোগ্রাফারও সেখানে ছিলেন। অর্থাৎ ইস্ট লিবিয়ার অলমোস্ট টপ ক্লাস সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সেই বিমান দুর্ঘটনায় মারা যান। এবার এই পুরো বিষয়টা কেন এত সন্দেহপ্রবণ হয়ে ওঠে? দেখুন, এখানে একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি সকলের বোঝা উচিত। আপনারা যে স্ক্রিনে দুটো লিবিয়ার ম্যাপ দেখতে পাচ্ছেন এর লাল অংশটিকে বলা হচ্ছে ইস্টার্ন লিবিয়া, যেটি সেনাবাহিনী হাফতার মানে সেনাবাহিনীর সেনাপ্রধান হাফতার দ্বারা পরিচালিত ছিল। আসিম মুনির কিন্তু এই অংশটার সঙ্গে মিলিটারি এগ্রিমেন্টটি করেছেন। উপরের দিকে যে কমলা অংশটি দেখতে পাচ্ছেন সেটাকে বলা হচ্ছে ওয়েস্টার্ন লিবিয়া, সেখানে কিন্তু ইউএন ব্যাকড একটি সরকার চলে। এই অংশটিকে কিন্তু মানে ওয়েস্টার্ন লিবিয়াকে কিন্তু দিনের পর দিন ব্যাক করেছে তুরস্ক, কাতার এবং ইতালির মতো রাষ্ট্র।
তুরস্ক এই লিবিয়ার কাজে এতটাই সন্তুষ্ট ছিল যে তারা কিন্তু এই ওয়েস্টার্ন পার্টের লিবিয়াকে নিয়ে একাধিক স্বপ্ন দেখতেও শুরু করে। তারা এমনকি তারা এক্সক্লুসিভ ইকোনমিক জোনও লিবিয়ার সঙ্গে শেয়ার করতো এবং তারা সরাসরি এই লাইনও ড্র করে ফেলেছিল। এমনকি এই ওয়েস্টার্ন পার্টের সঙ্গে তারা এনার্জি পাইপলাইন প্রজেক্টও কিন্তু শুরু করে। কিন্তু এই ওয়েস্টার্ন লিবিয়ায় একাধিক বিদ্রোহী গ্রুপ বর্তমানে ভীষণ মাত্রায় অ্যাক্টিভ। তুরস্ক চেয়েও এই ওয়েস্টার্ন লিবিয়ার আভ্যন্তরীণ যে দ্বন্দ্ব তা মেটাতে পারেনি। উল্টে তাদের যে স্বপ্নের প্রজেক্ট এনার্জি পাইপলাইন সেটাকেও কিন্তু তারা করতে পারছিল না। ফলে তুরস্কের কিন্তু মন আস্তে আস্তে পূর্ব লিবিয়ার দিকে চলে আসে এবং সেনাবাহিনী শাসিত এই লাল অংশের এই লিবিয়ার সঙ্গে তারা কিন্তু টাই আপ করতে চায়। এখন মনে করা হচ্ছে আসিম মুনির এই পুরো বিষয়টায় ঢুকে দালালের মতো কাজ করেছেন, অর্থাৎ ইস্টার্ন লিবিয়ার সঙ্গে তুরস্কের সেটিং করে দিয়েছেন এই পাকিস্তানের সেনাপ্রধান। এবং পাকিস্তানের এখন এই মুহূর্তে কি প্রয়োজন ভাবুন, টাকা। এখন লিবিয়া প্রতিদিন প্রায় 1.5 বিলিয়ন ব্যারেলের কাছাকাছি তেল গোটা দেশ বিদেশে কিন্তু বিক্রি করে। ফলে এই রাষ্ট্রের টাকার কোনো অভাব নেই, তা আসিম মুনির জানেন। এবং টাকার জন্য তিনি তুরস্কতে একটি মিটিং অর্গানাইজ করেন, যেখানে এরদোয়ান এবং ওয়েস্টার্ন লিবিয়ার সেনাপ্রধান সেই মিটিংয়ে পার্টিসিপেট করেন এবং পাকিস্তান কিন্তু এদের সঙ্গে একটি মিলিটারি এগ্রিমেন্টও করে। এমনকি এই ওয়েস্টার্ন পার্টের সঙ্গে তুরস্ক আর সম্পর্ক রাখবে না প্রায় নিশ্চিত হয়ে যায় এই মিটিংয়ের পরেই। এবং পাকিস্তান যখন ইস্টার্ন পার্টের এই লিবিয়ার সঙ্গে তুরস্ক সেটিং করে দেয়, ঠিক তার পরের দিনই ওয়েস্টার্ন লিবিয়ার সেনাপ্রধান শুধু নয়, চিফ অফ স্টাফ, মিলিটারি ম্যানুফ্যাকচারিং হেড সকলে কিন্তু হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যায়। এমনকি এই দুর্ঘটনাটি ঘটে তুরস্কতেই। অর্থাৎ ওয়েস্টার্ন পার্টের এরা যদি বেঁচে থাকতো তাহলে পাকিস্তান তুরস্ক খুব সহজে ওয়েস্টার্ন লিবিয়ার সঙ্গে মানে ইস্টার্ন লিবিয়ার সঙ্গে কাজ করতে পারতো না। ফলে একাধিক প্রজেক্ট তারা করতে পারতো না। এমনকি যে তেলের খনি বর্তমানে লিবিয়া জুড়ে আছে তা কিন্তু কোনোভাবেই তারা তাদের আয়ত্তে নিতে পারতো না। ইতিমধ্যেই আমেরিকার একাধিক কোম্পানি যেমন এক্সেন মোবাইল, সেভরন তারা কিন্তু লিবিয়ায় এই ধরনের অয়েল রিফাইনারি ওরিয়েন্টেড সেটআপের জন্য উঠে পড়ে লেগেছে। ফলে লিবিয়া পরবর্তীকালে জ্যাকপট হতে পারে বিভিন্ন দেশে। আর এই জ্যাকপটের সন্ধানেই ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা, তুরস্ক, আসিম মুনির সকলে একসাথে ঝাঁপিয়ে পড়েছে। এবং এই চুক্তির ফলে ওয়েস্টার্ন লিবিয়া কার্যত অভিভাবকহীন হয়ে গেল। সেনাপ্রধান মারা গেলেন, সেনাপ্রধানের একাধিক গুরুত্বপূর্ণ সহযোগীরা মারা গেলেন এবং এই সময় অন্তত লিবিয়া জুড়ে একাধিক বিদ্রোহীরা কার্যত সরকারকে বিভিন্ন ক্ষেত্রে বিপর্যস্ত করে ফেলছে। এবং এই আপডেট নিঃসন্দেহে অনেকগুলো দেশের কাছেও ইম্পর্টেন্ট, কারণ ওয়েস্টার্ন লিবিয়া যেমন ইতালি, কাতার দ্বারা ইতালি এবং কাতার এবং তুরস্ক দ্বারা ব্যাকড ছিল, ঠিক সেমনি ওয়েস্টার্ন পার্টে কিন্তু ইউএই, ফ্রান্সের মতো রাষ্ট্র কিন্তু থাবা বসিয়েছিল। ফলে পশ্চিমা বিশ্ব, মিডল ইস্টের একাধিক রাষ্ট্র, আমেরিকা, পাকিস্তান, তুরস্ক সকলের কাছে কিন্তু এখন লিবিয়া গেম কার্যত ওপেন হয়ে গেছে। এবং সব থেকে বড় প্রশ্ন, ওয়েস্টার্ন লিবিয়ার এই সেনাবাহিনীর সদস্যদের মারল কারা, তা নিয়ে কিন্তু কেউই আর প্রশ্নচিহ্ন তুলছে না। ফলে আমার মনে হয় জিওপলিটিক্যাল অ্যাসপেক্টে আগামী কিছুদিনের মধ্যে লিবিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা হয়ে উঠবে। অনেক আপডেট আসবে, আপডেটেড ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।